আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগটা এয়ারপোর্ট থেকে শেষ করেছিলাম। এই যে আমার গেট ওপেন হয়ে গেছে, সব বাংলাদেশি ভাইয়েরা ওনারা সব গিয়ে মানে একদম ভিড় করছে আর কি। তো যাক, এসব ভিড় কমুক, তারপরে আমি আস্তে ধীরে গিয়ে ঢুকবো ভিতরে। আমাকে না নিয়ে তো আর প্লেন যাবে না, যেহেতু চেকিং হয়ে গেছে। তো এত ভিড় সামলায় আসলে সামনে গিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। সবাই কিন্তু আস্তে ধীরে সুন্দরভাবে যেতে পারে, কিন্তু সবাই এমন অবস্থা করে মানে ওনাদেরকে না নিয়ে মনে হয় প্লেন চলে যাবে। এই জিনিসটা খুব অবাক লাগে আসলে। একটা সিস্টেমেটিক ওয়েতে গেলে কিন্তু খুবই সুন্দর, বাট ওনারা দেখেন সব একসাথে গিয়ে জড়ো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি এখানে বসে ওয়েট করতেছি, এই যে বসে আছি, ওয়েট করতেছি। বাইরে রোদ অনেক, একটু গরম গরমও লাগতেছে। আমার ফ্লাইটের এখনো দেরি আছে, 7টা বাজে। তো আমার ফ্লাইট 8:15, তো 7টা এখনো পুরো বাজেনি আর কি। বসে বসে অপেক্ষা করতেছি, সবাই তো হুড়মুড়ায়ে ঢুকতেছে। তো ভিড়টা কমুক, তারপরে আমি আস্তে ধীরে যাব। আসলে মানে কি হয়, এখান থেকে যাওয়ার সময় বেশিরভাগ সময় দেখা যায় যে সবাই দেশে যায়। তো তো সবাই যাওয়ার সময় অনেক লাগেজপত্র, হ্যান্ড লাগেজও দেখা যায় অনেকগুলো করে থাকে, কারণ দেশে যাওয়ার সময় সবাই তো টুকটাক কিছু নিয়ে যায়। তো ওইগুলা সব দিতে দিতে দেখা যাবে যে অনেকটা টাইম লেগে যাবে। এর মাঝখানে আবার তোষান তাবিবের সাথে কথা বললাম, ওরা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনাদের ভাইয়ার সাথেও কথা বললাম, সেও রওনা দিয়ে দিয়েছে বাসার উদ্দেশ্যে। একা একা ট্রাভেল করতে আসলে ভালো লাগে না। এই যে চলে আসছি, এখন আমার হ্যান্ড ব্যাগ অ্যান্ড হ্যান্ড লাগেজ এগুলো চেকিংয়ে যাবে। এগুলো চেক হয়ে গেলে তারপরে বাকি প্রসেসিংয়ে যাব আর কি। তো এই যে আমাদের বোর্ডিং শেষ, এখন যাচ্ছি আর কি। ট্রেনে উঠবো ইনশাল্লাহ। আমার সিট নাম্বার 25C। তো এখন ফার্স্টে হলো যাদের সিট নাম্বার 20 থেকে 30-র মধ্যে, তাদেরকে যেতে বলতেছে। কারণ একসাথে সবাই হুড়মুড় করে ঢুকলে মানে ব্যাগ রাখো, এটা করো সেটা করো, এমন অবস্থা হয়ে যায় যেটা বলার মতো না। তো ঠিক আছে, যাই, আল্লাহ ভরসা। আল্লাহ এখনো পর্যন্ত শক্ত রাখছে, ইনশাল্লাহ আল্লাহ বাকিটা রাস্তাও শক্ত রাখবেন ইনশাল্লাহ, এই আশা করি। আল্লাহ ভরসা। দেখেন এখানে লাইন লেগে গেছে, ভিতরে তো বহুত পরের কথা। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি তো প্লেনে উঠে পড়েছি আর অলরেডি করে ফেলেছে ফ্লাইট। এখন মধ্য আকাশে আছি। তো এই এয়ারলাইন্সে, বাটিক এয়ারলাইন্সে আপনাকে হয় অনলাইনে টিকিট করার পরে ফুডটা কিনে নিতে হবে, আর না হয় আপনাকে এখান থেকে মানে প্লেনে বসেই এই যে খাবার এখান থেকে দেখে চুজ করে কিনে নিতে হবে। তো আমার খাবার অনলাইনে অলরেডি আপনাদের ভাইয়া বুক করেই ফেলেছে, আমারটা আর কিনতে হবে না, আমারটা অনলাইনে পে করে বুক করা হয়েছে। তা আমি এমনি জাস্ট দেখছিলাম যে মেনুতে আরও কি আছে না আছে, সেগুলোই খেয়াল করছিলাম। এটা আসলে মালয়েশিয়ান একটা এয়ারলাইন্স। তো এই যে অপেক্ষা করছি, স্ক্রিনটা কাজ করছিল না, করলে হয়তো বা কিছু একটা দেখে টাইমটা পাস করতাম। আর আমার একদম সাইডে সিট পড়েছে, এটা ভালো হয়েছে। ভিতরের দিকে সিট পড়লে আমার পরে যে দুইজন বসবে দেখা যাবে একটু বেড হলে তাদেরকে ডিঙ্গায়ে বের হতে হবে। এই যে আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, এখন আমি সেটাই খাবো। ক্ষুধা লাগেনি, তারপরেও যেহেতু অর্ডার করে দিয়েছে, খাবার তো আর নষ্ট করা যাবে না, তো খেতে তো হবে। এই হলো আমার মিল। আপনাদেরকে একটা অবাক করা জিনিস দেখাই, ফ্লাইটে কিন্তু এখন লাইট একদম বন্ধ। এই যে দেখেন, আমাদের বাঙালি ভাইয়েরা বা যাই হোক, এই যে ফ্লাইট যখন চলতে থাকে তখন এইভাবে বাসের মতো দাঁড়ায় থাকার কোনো মানেই হয় না। উনি দেখেন অন্য সিট থেকে এসে গল্প করতেছে। এত তাড়াতাড়ি ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে গেছি, এখনো বেল্টে লাগেজই দেয় নাই, পুরো বেল্ট খালি। এখানেই দিবে আর কি, এই যে ব্যাগ এখানে দিবে, এটা আমাদের ফ্লাইট নাম্বার, এখানেই দিবে, বাট এখনো আসেনি। ব্যাগেজের জন্য অপেক্ষা করতে হবে কতক্ষণ বুঝতে পারতেছি না, কারণ ব্যাগেজ দিবে। মাত্রই তো ল্যান্ড করলাম, সাথে সাথে ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে। আবুধাবির দুবাইয়ের একটা ফ্লাইট আসছে, ওনারা লাগেজ কালেক্ট করে চলে যাচ্ছে, আর আমরা লাগেজের জন্য দাঁড়াইলাম আর কি। আসলে নিব ইনশাল্লাহ। এই তো আমার আস্তে আস্তে বেল্টে সব লাগেজগুলো আসতে শুরু করেছে, আর সবাইও এসে দাঁড়াইছে। আমি অলরেডি আমার হ্যান্ড লাগেজটা পেয়ে গেছি। বুঝলাম না, প্লেনে ওঠার আগ দিয়ে হ্যান্ড লাগেজটা ওনারা নিয়ে ওনারা ওইটাও কেবিন মানে চেক ইনে দিয়ে দিয়েছিল।
তো সেটা প্রথমে হ্যান্ড লাগেজটা এসে পৌঁছাইলো। তো আমি হ্যান্ড লাগেজটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ হ্যান্ড লাগেজ আমি ভাবছি যে আমার সাথে থাকবে, কারণ আমি আর তালা মারি নাই। তো প্লেনে ঢোকার মুহূর্তে ওই সময় বলল যে এটা রেখে যান, এটা আমরা ইয়েতে দিয়ে দিব, আপনি বেল্ট থেকে কালেক্ট করে নিয়েন। তো তখন একটু টেনশন হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে না, সব কিছু ঠিকঠাকই আছে। এখন আমার আরেকটা লাগেজ আসবে, আর একটা কার্টন আসবে, তাহলেই হয়ে যাবে। আর এই তো একটু পরে ভাইয়া এসে পৌঁছায় যাবে। ভাইয়া তখনও মানে কাছাকাছি ছিল আর কি, এয়ারপোর্টের কাছাকাছি ছিল। তো ভাইয়ার সাথে কথা হচ্ছিল, ওরা আবার একটু জ্যামে পড়ছিল। তো আমি চিন্তা করতেছি যে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো সব কিছু শেষ করে লাগেজ টাগেজ নিয়ে বের হয়ে গেছি, আর খুব একটা কষ্ট হয়নি। ভাইয়াকে ফেস করব, জানি না ওকে কীভাবে ফেস করব, বাইরে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। তো ঠিক আছে, আস্তে আস্তে বের হই। এই যে ভাইয়ার সাথে এয়ারপোর্টে তো দেখা হইলো, মানে আমি এয়ারপোর্ট থেকে বের হয়েছি, ভাইয়াও তখনই গাড়ি নিয়ে একদম সাইডে দাঁড়াইছে। তো যাই হোক, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আমরা এখন কোথায় আছি আমি ঠিক বলতে পারতেছি না। গাড়ি দাঁড়াইছে, আমাদের শরীফুল ভাই খাইতে গেছেন আর কি। আর ভাইয়া বললো যে কিছু খাবি, আমি বললাম যে ওইরকম খিদা লাগেনি, তবে একটু পানি খাওয়া দরকার, পানি খাবো। তো ভাইয়া মনে হয় পানি আনতে গেছে, তা আনতো বিভোর ঘুমাচ্ছে। আমার আসলে ঘুম আসতেছে না, আমি জানি না, আমার মানে কেমন জানি একটা ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা আমি আসলে বুঝাইতে পারবো না আমার কেমন ফিলিংস হচ্ছে, নিজেও বুঝতেছি না কেমন ফিলিংস হচ্ছে। হোক, আল্লাহ সহায় হোক, আল্লাহ সবাইকে ধৈর্য শক্তি দিক, আমাদেরকেও দিক, এইটাই আর কি। সেই যে রাত্রে বাসায় আসছি, বাসায় এসে পৌঁছাইতে 4:30 বেজে গেছিল, ভোর 4:30। আসার পরে কিছুক্ষণ কথা বলে ঘুমাইছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম, খুবই টায়ার্ড। একে তো জার্নি করে আসছি, তারপরে আবার ঢাকা থেকে এখানে জার্নি করে আসা। আসলে ওই রাত্রে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত কোনো কানেক্টিং ফ্লাইট ছিল না, নাহলে আমি কানেক্টিং ফ্লাইট ধরে চলে আসতাম। তো সকাল থেকে আসলে সবাই আসতেছে, কথা বলতেছি, দেখা হচ্ছে। তো আমি আর ক্যামেরা হাতে নিইনি, ক্যামেরা হাতে নিতেও ইচ্ছা করেনি। তো পাখি এই যে আমার সাথে আছে। কই ভাবি কই? আসবে? আচ্ছা, ভাবি উপরে, আমি নিচেই আছি। আসার পর অবশ্য ভোর রাত্রে এসে উপরেই ছিলাম, তারপর থেকে সকাল থেকে নিচেই আছি। আর নিচেই শান্তি লাগতেছে। আম্মুর রুমটায় আসলে ঢোকা হয়নি, যা শুধু দুপুরে গোসল করার জন্য ওয়াশরুমে আসছিলাম। আম্মুর রুমটায় আমি কেন জানি ঢুকতে পারতেছি না। সবকিছুই আগের মতো আছে, সব আগের মতো আছে, কোনো কিছুর কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র আমার মা নাই, এটাই সবচাইতে বড় চেঞ্জ। আম্মুর নামাজের খিমার, এটা আমি আম্মুকে কিনে দিছিলাম, আম্মু এটা খুব পছন্দ করে পড়তো। আম্মুর জায়নামাজ সব আমার জন্য সুন্দর ভাঁজ করে রেখে দিছে, পরিষ্কার করে ধুয়ে ভাঁজ করে আমার জন্য রেখে দিছে। আম্মু যেহেতু শীতের সময় মারা গেছে, মারা যাওয়ার সময় এই ল্যাপটা আম্মুর গায়ে ছিল আর কি। যেহেতু আম্মু শুয়েই পড়ছিল, হঠাৎ করে বুকে ব্যথা উঠাতে আম্মু উঠে, তো ল্যাপ গায়ে ছিল। আম্মু কম্বল গায়ে দিতে পারতো না। আম্মুর বিছানা, আম্মুর চাদর, আম্মুর সংসার সবকিছুই মার, মাঝখান থেকে শুধু আমার মাটাই নাই। এইটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। পাখির সাথে কথা বলতেছিলাম, তাই আর পাখিকে জিজ্ঞেস করতেছিলাম যে পাখি, তোর বড় ভাবির কথা মনে পড়ে? পাখি বলতেছে হ্যাঁ, অনেক মনে পড়ে বড় ভাবির কথা। ওদের সাথে রাগও করতো, আবার আদরও করতো। ঈদের সময় পাখিকে জামা কিনে দিবে, আমাকে বলতেছিল যে এবার পাখির প্রত্যেকবার ঈদে পাখিকে জামা দিতে। পাখি ছাগল, ওই দেখ। তাবিয়া আমার সাথে আছে। এই যে আম্মুর পানের বাটা, এই যে এই পানের বাটাটা সব সময় আম্মু ইউজ করতো। পানের বাটার মধ্যে দেখেন খয়ার, যা যা দিয়ে পান খাইতো সব আছে, সব আমার ভাই ওইভাবে আমার জন্য রেখে দিছে। সব চুন, সুপারি, তারপর এটা মনে হয় কোনো কিছুর বিচি, এগুলো মনে হয় আম্মু খাইতো, কোনো কিছুর বিচি হবে, এগুলা রেখে দিছে। এই যে সুপারি, এই যে আম্মুর কাটা সুপারি, আম্মু হয়তো বা এই সুপারিটা কাটছে, কেটে আর খাওয়া হয় নাই। এই যে সেই সুপারি কাটা শর্তা। আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার ভিতরে কেমন লাগতেছে বা কি হচ্ছে।
এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। এই যে আম্মুর জিরো ক্যাল, আম্মুর যেহেতু ডায়াবেটিস, আম্মু তো চিনি খাইতো না, এই জিরো ক্যাল দিয়ে আম্মু হলো চা খাইতো। এই জিরো ক্যালটাও পুরা ভর্তি, নতুন মনে হয় কিনে আনছিল বাজার করতে গিয়ে, পুরা ভর্তি, দেখেন পুরা ভর্তি জিরো ক্যালের বক্সটা। আম্মুর হাতের কেনা জিনিস সব আগের মতোই আছে, মানুষটা নাই। এই যন্ত্রণা, এই কষ্ট বলে বোঝানো বা প্রকাশ করার মতো না। আমার কেমন অদ্ভুত লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে আমার মায়ের বাড়িতে আসছি, আমার মা বাবার বাড়ি, আমার মা বাবা নাই। তো এই যে আমি আর তাবিয়া তো আসার পর থেকে আমার সাথে সাথেই আছে। আর প্রচুর পরিমাণের গরম, খুবই গরম, গরমে একদম অস্থির অবস্থা। তারপরে নিচে অনেকটা গরম কম। তো কালকে আসার পর থেকে আমার সাথে সাথে, আর ওর সাথে থাকলে একটু হলেও আমি শান্তি পাচ্ছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আম্মুর সাথে আছে, মানে ওর ভিতরে আমার মার জান ছিল। তো ও যখন কাছে আসতেছে তখন মনে হচ্ছে যে না, আম্মু আমার সাথেই আছে, আম্মুকে আমি ফিল করতে পারতেছি। তো বাবু, তোমার দাদিক তো আমি আনতে পারলাম না। তুমি তো আমাকে সব সময় বলতা ফুপ্পি আমার দাদিকে তোমার সাথে নিয়ে আইসো, আমি তো আনতে পারলাম না দাদিকে। দাদিকে কি আনতে পারবো আমি, বলো? দাদি কোথায় শোনা? আমরা দোয়া করবো দাদির জন্য, না মা? হ্যাঁ, আমি যাব যখন, তখন তোমাকে সাথে করে নিয়ে যাব, দাদিকে দেখবো আমরা, দাদির সাথে আমরা অনেক কথা বলবো, তাই না মা? আমরা এই কয়দিন দাদির সাথে যা কথা বলতে পারি নাই, দাদিকে আমরা সব কথা বলবো, সবার কথা বলবো দাদিকে। দাদিকে সবাই অনেক মিস করে, সবার কথা বলবো। আজকে যাই নাই আসলে, আজকে মানে আম্মুর যেখানে আছে ওইখানে গিয়ে আজকে দাঁড়ানোর মতো আমার আসলে শক্তিটা আমি পাচ্ছি না। আমি একটু নিজেকে সময় দিয়ে সামলায় ওঠার চেষ্টা করতেছি, অনেক বড় একটা সময় পার করতেছি। তো আল্লাহ সহায় হবেন ইনশাআল্লাহ, আল্লাহ সবকিছুতে সাহায্য করবে। যাব কালকে ইনশাআল্লাহ, আম্মুর কাছে যাব, আম্মুর সাথে কথা বলবো, তাবিয়াকে নিয়ে যাব। তাবিয়া দাদি দেখবে, দাদি কোথায় শুয়ে আছে, দাদির সাথে কথা বলবে, না ময়না? হ্যাঁ সোনা, আমি পারি না যে মা, আমি পারি না তো সোনা। ঘামে গেছো তো তুমি? এমন করে না, এমন করে না। অনেক বুঝে বাচ্চাটা আমার, অনেক বুঝে মাশাআল্লাহ। বানানো শিখাইছে। এই যে আদো তুমি এমন আসো আদো, আসো। তুমি আমাকে লাভ করো, কত লাভ করো মা। তুমি আমার কে মা? তুমি আমার আম্মু। হ্যাঁ, যখন ও বলে না যে আমি তোমার আম্মু, মানে এমন করে বলে একদম কলিজার মধ্যে গিয়ে লাগে। আমি কে শোনা? আম্মু। তুমি আমার আম্মু আর আমি তোমার মেয়ে, তাই না মা? তো আম্মুর মতোই সবসময় আমার পাশে পাশে আছে। আম্মু যেরকম সবসময় পাশে পাশে থাকতো, এরকম সবসময় আম্মুর মতোই পাশে পাশে আছে। একটু পর পরে আমার কাছে এসে এটা বলতেছে, তারপর হলো আমার কাছে মানে যখন কালকে আমি ঢুকতেছিলাম ঘরে, তাকাইছিলাম বাসাটার দিকে, বাড়িটার দিকে, মানে বাড়িটার দিকে তাকায় হঠাৎ করে মনে হইলো কি মানে অন্যরকম একটা ফিলিংস। এই যে আমার বোন আসছে, আমার বোন সকালেই আসছে। ও আমাকে বলছিল যে আপু তুমি যেদিনকে আসবা আমি ওই দিনকেই আসবো। তোরা যেহেতু সবাই আসছে, আমার ফুফু আসছে, সবাই আসছে, সবার সাথে কথাবার্তা বলতেছে, তো এই জন্য মানে অনেকটা ভালো লাগতেছে আর কি। একটু চা খাবো, আমার বোন চা বানাচ্ছে, ওর হাতে চা অনেক মজা, খুবই মজা আলহামদুলিল্লাহ ওর হাতে চা। তো ওই যে চা বানাচ্ছে, আর ওখানে সবাই আমার ফুফুরা সবাই গল্প গুজব করতেছে, সবাই একসাথে, ভাবি সবাই আমরা আছি একসাথে। মানে কি অদ্ভুত একটা জিনিস, রান্নাঘরের সব বের করতে চাই তখন আমার মানে আমি এমনি যখন এদিকে ওদিকে তাকাচ্ছি, হঠাৎ আমার খালি মনে হচ্ছে কি আম্মু মনে হয় এই এদিক থেকে আসবে,
আম্মু মনে হয় ওদিক থেকে আসবে, দেখেন সব দেখে মাত্র বললাম যে এরকম মুছে তো হ্যাঁ এই যে পারুল খালা করে, অবিকল ওইভাবে সে আমি পারুল খালা না, এই আম্মুর প্রতিদিন রান্নার পরে আম্মুর এই চুলা আমার দেওয়া চুলা, আম্মুকে এই চুলা আমি দিছিলাম, এইবারই লাগাইছে চুলাটা। করি কিন্তু এরকম চকচকে খালা খালা শিখে গেছে, খালা আম্মুর সব কাজ শিখে গেছে। খালা আম্মু যেভাবে করে সবকিছু করতো, আমার পারুল খালাও ঠিক সেম ওইভাবে করে আম্মু সব কিছু করে। কি সুন্দর চুলাটা যাওয়ার সময় সুন্দর চকচক করে মুছে দিয়ে গেছে। একদম একসাথে ফুপি আমার বাচ্চা কাচ্চা রাখবে, আমি যাবো। নীলা বলছে ফুপি আমার বাচ্চা কাছে রাখবে, আমি যাবো। আমাদের শুক্রবার বাসায় থাকা লাগবে ও তোমার কাছে রাখা যাবো, ওই নামাই দিয়ে থুয়ে চলে যাবো। আমাদের অন্য একটা প্ল্যান হচ্ছে, সেটা বিষয়ে কথা বলতেছিলাম। তো ঠিক আছে, সবাই আমি ভালো ভাবছিলাম থাকেন, ইচ্ছা করছে তো আমি বেড়াইতাম। একটু চা খাই। ওরা তাবিয়া কি আল্লাহ হাফেজ। যাক